এর আগে যে জিনিসগুলো দেখলাম এগুলো সবগুলোই ছিল যখন কোনো একটা পিএন জাংশনকে কোনো এক্সটার্নাল ভোল্টেজ বা পোটেনশিয়াল আমরা অ্যাপ্লাই না করব সেই সময়কার অবস্থা। এখন যদি বাইরে থেকে আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন কি হবে, তার উপর পিএন জাংশনের আহ, দুইটা প্রপার্টি ডিপেন্ড করে। একটাকে আমরা বলি রিভার্স বায়াস, বাট আরেকটাকে বলি ফরওয়ার্ড বায়াস। তো রিভার্স বায়াস তখনই বলা হয় যখন আমরা কোনো একটা পিএন জাংশনের এন এর সাইডে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করব। অর্থাৎ যখন আমরা ইকুইলিব্রিয়ামে ছিলাম তখন এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছিল না, এখন একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, পজিটিভ ভোল্টেজটা আমরা অ্যাপ্লাই করছি এন এর দিকে, আর লোয়ার ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ যেটা আছে সেটা অ্যাপ্লাই করছি পি এর দিকে। এই অবস্থাটাকে আমরা বলি পিএন জাংশন আন্ডার রিভার্স বায়াস। এখানে কি হয় একটু খেয়াল করে দেখো, একটু আগে আমরা দেখে আসলাম ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, ঠিক আছে? এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল ইকুইলিব্রিয়ামে। এখন যেটা হবে, এই পজিটিভ ভোল্টেজ যখন অ্যাপ্লাই করব, এই ভোল্টেজ সোর্সের কারণেও এই ডিরেকশন একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। সো আগের যে ইলেকট্রিক ফিল্ড আর এখনকার ইলেকট্রিক ফিল্ড দুটা কি একই ডিরেকশনে আছে, যেটা বিল্ট ইন পটেনশিয়ালের জন্য ছিল আর যেটা এখন এক্সটার্নাল ভোল্টেজ সোর্স থেকে আসলো, এই দুটো ইলেকট্রিক ফিল্ডে এখন একই ডিরেকশনে আছে। সো আলটিমেটলি দুটো মিলে একটা লার্জার ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, দুটার যোগ হয়ে যাবে সহজ কথায়। তো যোগ হয়ে গিয়ে রেজাল্টেন্ট যে ইলেকট্রিক ফিল্ড সেটার ভ্যালুটা বেড়ে যাবে। এখন এই বেড়ে যাওয়া রেজাল্টেন্ট ফিল্ড যেটা আছে সেটাকে অ্যাকোমোডেট করতে হলে কি করতে হবে, এই যে ডিপ্রেশন রিজিয়নটা যে ছিল, এখানে তো আমাদের পজিটিভ আর নেগেটিভ চার্জ আগেই ছিল, যে ইকুইলিব্রিয়াম অবস্থাতে এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ আমরা দেখে এসেছি। এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা বেড়ে যাচ্ছে, সো এইদিকে পজিটিভ আর নেগেটিভ চার্জের বাউন্ড চার্জের পরিমাণটা আরো বেড়ে যাবে। অর্থাৎ ডিপ্রেশন রিজিয়ন যেটাই ছিল এখন তার চেয়ে আরো ওয়াইড হয়ে যাচ্ছে, উইথটা বেড়ে গেল। সো এটাই হলো রিভার্স বায়াস রিজন। সো বোঝাই যাচ্ছে রিভার্স বায়াস রিজন যখন থাকবে আলটিমেটলি, যেহেতু ডিপ্রেশন রিজনের উইথ বেড়ে যাবে, কোনো কারেন্টের ফ্লো এখানে থাকবে না। তো এখানে এটাই বলছে যে আন্ডার রিভার্স বায়াস ভি ভিআর, এখানে রিভার্স বায়াসের যে ভোল্টেজ অ্যাপ্লাই করছে এটাকে আমরা নাম দিচ্ছি ভিআর। আন্ডার রিভার্স বায়াস ভিআর এনহ্যান্সেস দ্য ফিল্ড ই। A higher electric field can be sustained only if a larger amount of fixed charge is provided, requiring that more acceptor and donor ions be exposed and therefore the depletion regions be widened. তার মানে কি, তখনই একটা হায়ার ইলেকট্রিক ফিল্ড সাস্টেন করতে পারবে যদি ফিক্সড চার্জ যেগুলো ছিল বা বাউন্ড চার্জ যেগুলো ছিল সেটার পরিমাণটা বাড়ানো হয়। তার মানে আলটিমেটলি এখানে ডিপ্রেশন রিজিয়নে বাউন্ড চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সো ডিপ্লেশন রিজিয়নটা ওয়াইডেন্ড, মানে এটা আরো চওড়া হয়ে যাচ্ছে। দ্য পটেনশিয়াল ব্যারিয়ার রাইজেস ইভেন দ্য হায়ার দেন দ্য ইকুইলিব্রিয়াম। এটা অবশ্য এখন তোমাদের ব্যাপার না, পটেনশিয়াল ব্যারিয়ার নিয়ে যখন আমরা আলোচনা করব, এটা এই কোর্সেও না, আমরা সলিড স্টেটে গিয়ে দেখবো, তখন দেখবা যে ডিপ্রেশন রিজিয়নের পটেনশিয়াল ব্যারিয়ারের ভ্যালু বেড়ে যায় বা কি হয়। যাই হোক, সো এখানে মেইন কথাটা হলো যেহেতু ইলেকট্রিক ফিল্ড বিল্ট ইন ফিল্ডের ডিরেকশনে সেম ডিরেকশনেই থাকছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা, এই কারণে ডিপ্লেশন রিজিয়নের উইথটা বেড়ে যাচ্ছে, এবং এই উইথ বেড়ে যাওয়ার কারণে কারেন্টের ফ্লো আগেও ছিল না, এখনো থাকবে না। এখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হবে, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেট আপটা থাকবে আগেরটার অপোজিট। তার মানে আমরা এখানে এই ভোল্টেজ সোর্সটার নাম দিচ্ছি ভিএফ, এটার পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করব পি এর সাথে আর নেগেটিভটাকে কানেক্ট করব এন এর সাথে। এখন কি হবে, আগের মতো একটু চিন্তা করে দেখি যে বিল্ট ইন পটেনশিয়ালের কারণে যে বিল্ট ইন ফিল্ড ছিল সেটার ডিরেকশন ছিল এটা, ইনিশিয়াল যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। এখন যেটা হবে, এখানে যেহেতু ইলেকট্রিক ফিল্ড দেওয়া হচ্ছে এর ফলে একটা সরি এখানে ভোল্টেজ দেওয়া হচ্ছে, তার মানে এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজের কারণে অ্যাপ্লাইড ফিল্ডটা বিল্ট ইন ফিল্ডের চেয়ে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না। যতক্ষণ পর্যন্ত এটার ভ্যালু বড় এটার ভ্যালু ছোট, ততক্ষণ পর্যন্ত কি ডিপ্রেশন রিজিয়নের উইথটা তো কিছু হলেও থাকবে, সো কারেন্টের ফ্লো থাকবে না। যখনই অ্যাপ্লাইড ফিল্ডের ভ্যালুটা বিল্ট ইন ফিল্ডের চেয়ে বড় হয়ে যাবে,
তখন দেখা যাবে এখানে আর কোনো ডিপ্রেশন রিজন বলে কোনো কিছু থাকবে না, এটা নাই হয়ে যাবে এবং এই দিকে একটা আলটিমেটলি কারেন্টের ফ্লো তৈরি হবে। সো এটা এখানে বলা হচ্ছে দ্য এক্সটার্নাল ভোল্টেজ ভিএফ টেন্স টু ক্রিয়েট এ ফিল্ড অপোজিট টু দ্য বিল্ট ইন ফিল্ড দ্যাট ওয়াজ ডেভেলপড টু স্টপ দ্য ডিফিউশন কারেন্ট। বিল্ট ইন ফিল্ডটা তো ডেভেলপ হয়েছিল ডিফিউশন কারেন্টকে বন্ধ করার জন্য। That means VF lowers the potential barrier by weakening the field, thus allowing greater diffusion currents. তার মানে যত ভোল্টেজ আমরা বাড়াতে থাকবো এটা আস্তে আস্তে উইক হয়ে যাবে ডিফিউশন রিজনটা, সো আলটিমেটলি কারেন্টের ফ্লো হবে। আমরা প্র্যাকটিক্যাল একটা ব্যাপারের সাথে একটু এটা চিন্তা করে দেখতে পারি। প্র্যাকটিক্যালি আমরা জানি একটা ডায়োডের ক্ষেত্রে সাধারণত সিলিকন ডায়োড যদি হয়, সিলিকন ডায়োডের ক্ষেত্রে 0.7 ভোল্ট দিলে কারেন্টের ফ্লো শুরু হয়। এটা আমরা সবাই জানি যে আমরা বলি এটা হলো থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে যদি 0.7 ভোল্ট দিলে কারেন্টের ফ্লো শুরু হয়, তাহলে এটা আসলে এটাই মিন করে যে যখন আমরা এই ভোল্টেজ সোর্সের ভ্যালু 0.7 এর সমান অথবা বেশি দিব, তখন যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেই ইলেকট্রিক ফিল্ডটাই বিগ এনাফ টু ক্যান্সেল দ্য বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড। মানে এটা তখন মোটামুটি সাস্টেইনেবল অবস্থায় চলে যাবে যে এটা বিল্ট ইন ফিল্ডকে ক্যান্সেল করতে পারবে। এই কারণে আমরা বলি যে 0.7 ভোল্টের নিচে থাকলে কোনো কারেন্টের ফ্লো হচ্ছে না, 0.7 এর উপরে গেলে কারেন্টের ফ্লো হয় সিলিকন ডায়োডের ক্ষেত্রে। আবার উল্টাটাও বলা হয় জার্মেনিয়াম, উল্টা বলবো না, মানে জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে যেটা এটা হলো 0.35 বা 0.4 এই রেঞ্জে গেলে কারেন্টের ফ্লো শুরু হয়। তার মানে জার্মেনিয়ামের থ্রেশহোল্ড ভোল্টেজের ভ্যালুটা 0.4 বা 0.35 এই রেঞ্জে থাকে। তাহলে এই থ্রেশহোল্ড ভোল্টেজের কনসেপ্টটা আসলে এখান থেকে আসে যে যে পরিমাণ ভোল্টেজ দিলে এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডটা ক্যান্সেল হয়ে যাবে তখন আমরা এটাকে বলবো থ্রেশহোল্ড ভোল্টেজ। সো এটাই হলো আমাদের ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা পাচ্ছি। এটা খুব একটা জরুরি কিছু না। এই যে এখন দেখো আমাদের ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস মেনে আলটিমেটলি যে গ্রাফটা আসবে সেটা হলো এরকম। আমরা আগে প্রথম মিডের আগের যে টপিকগুলো ছিল ডায়োডের ওখানে দেখেছিলাম যে যখন ইলেকট্রিক ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজটা যখন নেগেটিভ হয় তখন কারেন্টের ভ্যালুটা একদম জিরো সমান হয়, এই বরাবর ছিল জিরো সমান। আর যখন ভোল্টেজটা জিরো অথবা এর বড় হয়ে যায় তখন কারেন্টের ভ্যালু হয়ে যায় ইনফিনিটি, তার মানে একদম এই বরাবর একটা কারেন্ট পাওয়া যায়। এটা ছিল আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। বাট এখন আমরা যে জাংশন ডায়োড বা প্র্যাকটিক্যাল ডায়োড নিয়ে চিন্তা করছি, এখানে যেটা হবে যখন পজিটিভ দিকে আমরা ভোল্টেজ দিব, যখন এই ভি এর ভ্যালুটা পজিটিভ হবে তখন কারেন্টের ভ্যালুটা শুরুতেই ইনফিনিটিতে যাচ্ছে না, একটা নির্দিষ্ট ভোল্টেজে গিয়ে এই ভোল্টেজের উপরে যখন আমরা ভোল্টেজ দেব তখন কারেন্টের ভ্যালুটা অনেক বেড়ে যাচ্ছে, একদম এক্সপোনেনশিয়ালি অনেক বেড়ে যায়। কেন বাড়ে মাত্র দেখে আসলাম যে এই বিল্ট ইন পটেনশিয়ালটা ক্যান্সেল হয়ে যায় এই রেঞ্জে আসলে, যখন অ্যাপ্লাইড ভোল্টেজটা এই রেঞ্জে আসে, এই কারণে এখান থেকে আমরা কারেন্টের ভ্যালু পাই। সো এই ফরওয়ার্ড রিজিয়নেরটা আগে যেটা ছিল যে জিরো থেকে ইনফিনিটিতে যাচ্ছে, এখন একটা এক্সপোনেনশিয়াল ফাংশনের মতন শুরুতে অনেকক্ষণ জিরোতে থাকবে, তারপর দেখা যাবে অল্প অল্প করে আমরা কারেন্ট পেতে থাকবো, এক জায়গায় গিয়ে এই কারেন্টের ভ্যালুটা অনেকটা বেড়ে যাবে। এবং সিলিকনের ক্ষেত্রে মাত্রই বলে আসলাম যে এই ভ্যালুটা সাধারণত 0.7 ভোল্টের আশেপাশে ধরা হয়। এটা হলো ফরওয়ার্ড বায়াস। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে? রিভার্স বায়াসের ক্ষেত্রে আইডিয়াল ডায়োডে ছিল কারেন্টের ভ্যালু একদম জিরো, এখানে কোনো কারেন্টের ফ্লোই থাকবে না। জাংশন ডায়োডে যেটা হয় খুব ছোট পরিমাণে একটা কারেন্টের ফ্লো এখানে থাকে, একদম ন্যানো অ্যাম্পিয়ার বা এরকম পিকো অ্যাম্পিয়ার রেঞ্জের একটা কারেন্টের ফ্লো এখানে থাকে। একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত এই কারেন্টের ফ্লো এর ভ্যালুটা এরকমই থাকবে রিভার্স বায়াসের ক্ষেত্রে। এই রেঞ্জকে যখনই আমরা ক্রস করে যাব তখন রিভার্স বায়াসেও আমরা অনেক হাই কারেন্ট পাবো। সো যতক্ষণ পর্যন্ত কারেন্টের ভ্যালুটা খুব লো থাকবে সেটাকে আমরা বলি রিভার্স বায়াস, আর যখন কারেন্টটা আবার অনেক বেড়ে যাবে রিভার্স বায়াসের দিকেই তখন এটাকে আমরা বলি ব্রেকডাউন। তার মানে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে রিজন ছিল দুইটা, ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস, এখন হয়ে গেল তিনটা, ফরওয়ার্ড, রিভার্স, ব্রেকডাউন, তিনটা রিজন আমরা পাই। সাধারণত নর্মাল ইলেকট্রনিক্সে আমরা যেই কাজগুলো করি লো ভোল্টেজের কাজ থাকে সেগুলো এই ফরওয়ার্ড বা রিভার্স বায়াসের উপর বেস করেই করা হয়। যখন তোমরা পাওয়ার ইলেকট্রনিক্সের কোর্সটা পড়বা ওখানে দেখবা অনেক হাই ভোল্টেজ নিয়ে কাজ করা হয়, সেখানে আমরা
এই ব্রেকডাউন রিজিয়ন রিভার্স বায়াস নিয়ে অনেক আলোচনা করি। মানে এই ব্রেকডাউন নিয়ে আমাদের এই কোর্সে আসলে খুব বেশি কিছু থাকবে না, এটা নিয়ে তোমাদের ওই পাওয়ার ইলেকট্রনিক্স কোর্সে অনেক ডিটেইল আসবে। তো আলটিমেটলি এখন যে আমরা গ্রাফটা দেখছি, এই গ্রাফটাই হলো একটা জাংশন ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ, অর্থাৎ জাংশন ডায়োডের কারেন্ট আর ভোল্টেজের কার্ভ, আইভি ক্যারেক্টারিস্টিক যেটাকে বলা হয়, যে এক্স এক্সিস বরাবর ভি আছে, ওয়াই এক্সিস বরাবর আই। সো এটা হলো আইভি ক্যারেক্টারিস্টিক। তো এই যে কারেন্টটা যে হচ্ছে, আমরা একটু ফরওয়ার্ড বায়াসেরটা চিন্তা করে দেখি। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্টের ভ্যালুটা হচ্ছে I ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি মাইনাস ওয়ান। এটা হলো ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশন। এটা তোমরা তোমাদের ল্যাবের যে কোর্সটা আছে সেই ল্যাবের কোর্সেও দেখবা। এটা বোধহয় তোমাদের এরকম প্র্যাকটিক্যালি করেও দেখবা যে কিভাবে এই কারেন্টটা আসে, যেখানে আইএস, যেটা আইএস কে বলা হয় স্যাচুরেশন কারেন্ট বা স্কেল কারেন্ট, ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। এখানে ভিটিটা হলো থার্মাল ভোল্টেজ, যেটা অলরেডি আমরা জানি যে ভিটি মানে কেটি বাই কিউ। আজকেই কিন্তু একদম শুরুর দিকে এইটা দেখে এসেছি ব্রেকের আগে। এটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ, যেটার ভ্যালু কেটি বাই কিউ। আইএস এর একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আসলে খুব বেশি আর কাজে লাগে না, সো এটা নিয়ে আমি খুব বেশি একটা সময় দিচ্ছি না এখানে আর কি। তোমার আহ, অনেক কিছু আছে। এল এন মানে একটা ইলেকট্রন কতক্ষণ ফ্রি মুভ করে সেটা হলো এল এন, একটা হোল কতক্ষণ ফ্রি মুভ করে সেটা এলপি। তো এখানে কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে যেটা এই কোর্সে আমাদের এত ডেপথে না ঢুকলেও চলবে। তো আইএসটাকে বলা হয় স্যাচুরেশন কারেন্ট আর ভিটিটাকে বলা হয় থার্মাল ভোল্টেজ। আর এখানে আর কিছু কি জানার মতো আছে? এন, যেটা এন হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্টের ভ্যালুটা 1 থেকে 2, এই রেঞ্জের ভিতর যে কোনো কিছু হতে পারে। এটা সাধারণত ডায়োডের ম্যানুফ্যাকচারার যারা থাকে তারা বলে দেয় যে এই ডায়োডের এন এর ভ্যালু এত। সাধারণত যদি কোনো কিছু বলে না দেয় তাহলে আমরা ধরেই নিই সেখানে এন এর ভ্যালু 1, এই কারণে কিছু উল্লেখ করা নেই। আমাদের ল্যাবের যেসব ডায়োড আছে ম্যাক্সিমামই দেখবে এন এর ভ্যালু 1, সো এখানে আলাদাভাবে আর উল্লেখ করা থাকে না কিছু। বাট এটা ভ্যালু 1 থেকে 2 যে কোনো কিছু হতে পারে। এখানে যেটা করা যায় দেখো, যে এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা চাইলে আইএস টাকে যদি দুই দিকে গুণ করে দিই তাহলে কি পাবো? আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি মাইনাস আইএস। আইএসটাকে যে ভিতরে গুণ করে দিলাম। এখন একটু আগেই আমরা বলে আসলাম এই আইএসটা হলো খুব ছোট একটা ভ্যালু। এই আগের গ্রাফে যেটা ছিল, এই যে ছোট্ট যে কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গার যে কারেন্টের ভ্যালুটা থাকে খুব লো একটা কারেন্টের ভ্যালু, এই কারেন্টটাকে আসলে বলা হয় স্যাচুরেশন কারেন্ট বা স্কেলিং কারেন্ট। সো এইটাই হলো আমাদের প্র্যাকটিক্যালি যেটাকে আমরা বলি আইএস। এবং এই আইএস এর ভ্যালুটা ন্যানো অ্যাম্পিয়ার বা পিকো অ্যাম্পিয়ার এই রেঞ্জে হয়, যেখানে সাধারণত আমরা যেসব কারেন্ট নিয়ে ডিল করি ইলেকট্রনিক্সে এগুলো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে হয়। তো বুঝতে পারছো যে মিলির চেয়ে ন্যানো কি প্রায় 10 লক্ষ ভাগের 1 ভাগ। সো আলটিমেটলি আমরা যে কাজটা করতে পারি এই কারণে এত ছোট একটা ভ্যালু আইএস, যে এই জায়গায় যেহেতু এটা যোগ বিয়োগের অবস্থায় আছে, এই আইএসটাকে আমরা ইগনোর করতে পারি। এই আইএসটাকে ইগনোর করে দিলে আলটিমেটলি আই সমান আমরা বলতে পারি, এখানে একটু ওভারল্যাপ করে গেছে, আই সমান আমরা এইটাই বলে দিতে পারি যে আই হলো আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। এই যে দেখো আই ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। ঠিক আছে, এটাই হলো আমাদের ডায়োডের ফরওয়ার্ড বায়াসের কারেন্টের ইকুয়েশন। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে দেখো, মাত্র আমরা গ্রাফটাতেই বলে আসলাম। রিভার্স বায়াসের ক্ষেত্রে কিন্তু কারেন্টের ইকুয়েশনটা জাস্ট সব জায়গাতেই আইএস এর সমান, এই জিনিসটা আমরা ধরেই নেই একটা ফিক্সড কারেন্ট, এবং এটা স্যাচুরেশন বা স্কেল কারেন্ট যেটাই বলি। এই কারণেই দেখো এদিকে ডিটেইলের দরকার নেই, আমরা রিভার্স বায়াস নিয়ে যখন চিন্তা করব আইএস এর ভ্যালুটাকে আমরা সরাসরি বলে দিতে পারি এটাই হলো কারেন্টের ভ্যালু রিভার্স বায়াসের ক্ষেত্রে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আই এর ভ্যালু আসলো কত? আইএস ই টু দি পাওয়ার ভি বাই এনভিটি। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টের ভ্যালু হলো মাইনাস আইএস। মাইনাস দেওয়া হচ্ছে কারণ এটা জিরোর নিচে আছে, এটা তো আমাদের এক্স এক্সিস এর নিচে আছে দেখে এখানে মাইনাস সাইনটা উল্লেখ করা হয়েছে।
এটা হলো রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা পাই। আর ব্রেকডাউন রিজিয়নের যেটা হয়, ব্রেকডাউন রিজিয়নটাকে আরেকটা নামেও উল্লেখ করা হয়, এটাকে বলা হয় নি ভোল্টেজ। সাধারণত তোমরা একটু চিন্তা করে দেখো, এই যে যে শেপটা, এই শেপটা কি একজন মানুষ বসে থাকলে এরকম একটা শেপ থাকে না, যে বসে আছে এই জায়গাটায়। তো বসে থাকলে এই জায়গাটা কি, তার হাঁটুর জায়গাটা হলো এরকম একটা পজিশনে থাকে। এই কারণে এটাকে আমরা বলি নি ভোল্টেজ, এবং এটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় ভি জেড কে দিয়ে। দেখো এই যে ভি জেড কে, এই কে দিয়ে বোঝানো হচ্ছে নি ভোল্টেজ, আর জেড দিয়ে বোঝানো হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড হলো যখন আমরা ব্রেকডাউন রিজনে কোনো ডায়োড নিয়ে কাজ করি, ওই স্পেশাল টাইপের ওই ডায়োডগুলোকে বলা হয় জেনার ডায়োড। তোমরা হয়তো আগেও এটা নিয়ে কাজ করেছো, পাওয়ার ইলেকট্রনিক্সে গেলেও এটা নিয়ে আরো কাজ আসবে। সো ওই জেনার ডায়োডের জেড আর নি ভোল্টেজের কে, এই দুটো নিয়ে এই ভোল্টেজ যেখানে গিয়ে ব্রেকডাউন হচ্ছে এটাকে প্রকাশ করা হচ্ছে ভি জেড কে। তাহলে এখানে এটাই বলছে, দ্য ব্রেকডাউন রিজিয়ন ইজ এন্টার্ড হোয়েন the magnitude of the reverse voltage exceeds a threshold value that is specific to the particular diode called the breakdown voltage. It is the voltage at the knee of the IV curve and is denoted by VZK. যেটা বললাম যেটা হলো IV কার্ভের নি, যেটা যে প্র্যাকটিক্যালি দেখতে একটু হাঁটুর মতন এই পজিশনটাতে থাকে, এই কারণে এটাকে বলা হচ্ছে জেনার ডায়োড। আজকে আমি তোমাদের এই পর্যন্তই রাখছি। আজকের ক্লাসে আমি আর পরের গ্রাফিক্যাল অ্যানালাইসিসে যাব না। সো আলটিমেটলি আমরা পিএন জাংশন কি, পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, ইকুইলিব্রিয়াম, থ্রেশহোল্ড ভোল্টেজ, থ্রেশহোল্ড না সরি ডিপ্রেশন রিজিয়ন, এগুলো নিয়ে আলোচনা করলাম। সেখান থেকে এরপর ফরওয়ার্ড আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্টের কি ইকুয়েশন হয়, এবং এই ব্রেকডাউন রিজিয়নের ক্ষেত্রে কি হয়, এটা নিয়েও আমাদের একটু আলোচনা আসলো। তো এই নিয়ে কারো কোনো কিছু কোয়েশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমি আজকে আপাতত এই পর্যন্তই রাখছি। নেক্সট দিন আমরা গ্রাফিক্যাল অ্যানালাইসিস থেকে শুরু করব, একটা ডায়োডের গ্রাফিক্যাল অ্যানালাইসিস। তোমাদের খুব সম্ভবত আমি আজকে ছুটির নোটিশে দেখলাম যে এটা নেক্সট শনিবার তোমাদের ক্লাস হবে, 24 তারিখ থেকে সব ক্লাস কন্টিনিউ করবে, 23 তারিখ পর্যন্ত ঈদের ছুটি। তো আগামী শনিবার ইনশাল্লাহ ক্লাস হবে। স্যার পিডিএফটা একটু দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করে দিচ্ছি। স্যার তাহলে শুক্রবার ক্লাস হবে না? হ্যাঁ, তারপরেও তোমরা যে শাহিদুজ্জামান স্যারের সাথে একটু যোগাযোগ করো, আমি তো নোটিসে ওরকমই দেখলাম। আমাদের কাছে যে নোটিশটা আছে আমি তোমাদের দরকার হলে এই ক্লাসরুমে দিয়ে দিই, একটু পরে আমি ক্লাস ওই তোমাদের পরের সেকশন ক্লাস শেষ করে দিয়ে দিব নোটিশটা। ওকে স্যার। ওকে ঠিক আছে।